হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। আজকে একটা অসম্ভব ভালো একটা রাত, শবে বরাতের রাত। আমি একটু কভার্ট করে আসতে ইচ্ছা হয়েছিল একবার, কিন্তু এখন শীতকাল, ইচ্ছা করলে আমি কভার্ট করতে পারি বা শবে বরাতের সম্মানার্থে, কিন্তু আমার এই ভিডিওকে কেউ দেখবে? এটাতে আমি ছাড়া আর কেউই দেখেন। আমি খুব অল্পই কিছু ভিউয়ার্স দেখেছি। আর যেহেতু আমি ঘরের ভিতরে আছি, আসলে এই যুক্তিটা অনেকেই আসবে না, কিন্তু তারপরে প্রথমে আমি সবাইকে আগে শবে বরাতের জন্য এই দোয়া নিয়ে সবার কাছে আমি আমার টেলিকাস্ট কেউ দেখবে না, কিন্তু আমার অন্তর থেকে সবার জন্য দোয়া থাকলো। এটা না দেখলেও কোনো অসুবিধা নেই, একজন মানুষও যদি না দেখেন অসুবিধা নেই, কিন্তু আমার অন্তর থেকে পৃথিবীর সমস্ত মানুষ, আল্লাহর সমস্ত সৃষ্টিগুলোর জন্য দোয়া থাকলো। বাট সবার ভিতরেও একটা প্রচণ্ড রকমের কোশ্চেন যে আমি কেন মাথা কভার করি না। আমি কিন্তু সম্পূর্ণভাবে একমত যে কভারের যে বিষয়টা, এটার সাথে যেই স্ট্যান্ড পয়েন্ট থেকে বলা হয় ওটার সাথে আমি এগ্রি না। কারণ আমি দেখেছি এখন এখন শুধু তাই না, অ্যানালাইসিস করে আমার আমার ৫১ বছর বয়সে, যে ওটা আসলে যেই যুক্তি থেকে, দৃষ্টিকোণ থেকে দেওয়া হয় সেটা ঠিক না। বাট আল্লাহ তাআলা বলছেন যে কভার্ট করার জন্য। তো সো এই কভার্ট করাটার জন্য আমার কাছে মনে হয় যে আমি মাঝখানে বহুত বছর, মনে হয় ঠিক না, আমি বহু বছর কভার করেছি। আমি ১৯৯৮ সাল থেকে একটানা একদম ২০০৬ পর্যন্ত প্রায় ৮ বছর একটানা আমি ভালো মতো পর্দা করতাম। একটু খুব না একটু হয়তো বা কোনো একটা নিজেদের প্রোগ্রামে হলে হয়তো বা কাভার্ড, হালকা করে কভার করে যেতাম ওড়না দিয়ে, কিন্তু পর্দা করতাম। বাট তারপরে আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে পর্দা তো দূরে থাকে, নামাজও পড়ি নেই বহু বছর। কিন্তু অন্তর থেকে নামাজ না পড়লেও যে কোনো রিজন আমার কাছে পরে মনে হয়েছে যে আমি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং আমি যাদের কারণে বা যে অবস্থার পরিপ্রেক্ষিতে নামাজ পড়ি নাই মাঝখানে, এটার আসলে কোনো রকমের লজিক বা যুক্তি নাই। কারণ আল্লাহ বা ফেরেশতা, সব কথা, আল্লাহ তাআলা সব কিছুর সৃষ্টির হর্তাকর্তা। তো ওনার এগেনস্টে যত প্রশ্নই আসে না, আই নেভার গো। যখন আমি নামাজ পড়ি না তখন আমি কখনো আল্লাহর এগেনস্টে ছিলাম না, আল্লাহ বা তার ধর্ম ইসলাম, ইভেন নট ইভেন আদার্স রিলিজিয়ান। যে রিলিজনে আল্লাহ তারা বিভিন্ন সময় যে রিজনেই পাঠান না কেন, আমি কখনো এগুলোর এগেনস্টে না। আমি হয়তো অনেক কিছু বুঝি না, আমাদের মানুষের বুঝ ক্ষমতার অনেক বাহিরে অনেক কিছু, সে কারণে অনেক কিছু জানতে পারি না, বুঝতে পারি না, কিন্তু কখনো না বুঝে হয়তো অনেক কিছু বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি ধর্মটা আল্লাহ তাআলা মানুষের জন্য পাঠিয়েছে এবং মানুষের সর্বোচ্চ উপকারের জন্য, সর্বোচ্চ ভালোর জন্য। তো হোয়াটএভার, আমি যখন মাঝখানে নামাজ পড়ি নাই বেশ অনেক বছর, কিন্তু তারপরেও কিন্তু আমি অন্তর থেকে আমি আমি বিলিভ করি, শুধু তাই না, এটা আমি জানি এবং এটা আমি শিওর, আমার আল্লাহ বলবেন যে আমি যেরকম মুসলিম ছিলাম, আমি যেরকম আল্লাহ বিশ্বাসী ছিলাম, বা আল্লাহ যেই স্ট্যান্ড পয়েন্ট থেকে আল্লাহ তারা ইসলাম ধর্মকে পাঠিয়েছেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি মেনেছি। শুধু নামাজ পড়ি নাই আর আমি মাথা কভার করি নাই। বাট এছাড়া সব কিছু আই নেভার টোল্ড লাই। হ্যাঁ, মানুষের সারা জীবনে কখনো কখনো হয়তো বা প্রয়োজনে মিথ্যা কথা বলার প্রয়োজন হতে পারে, কিন্তু সেটা অন্যান্য মানুষদের আসলে মিথ্যা ইচ্ছা করে যে বলে তা না, মানুষের আসলে স্টাইলটাই আলাদা। মিথ্যা যেটাকে বলে যে মনে হয় যে মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে, অ্যাকচুয়ালি মিথ্যার জন্য বলে না। এগুলার আলাদা আলাদা কিছু ভিউয়ার্স আছে। আসলে ওগুলো অন্য অন্য কোনো টেলিকাস্ট, অন্য কোনো ভিডিও যখন আমি আপলোড করব বা রেকর্ড করব, তখন হয়তো ওগুলো নিয়ে ডিটেলসে যাবো। আজকে এটা সবে বরাতের রাত, ওইসব বিষয়ে যেতে যাচ্ছি না। ধর্ম নিয়ে কোনো, বা আমার ইসলাম ধর্ম, বিশেষ করে আমার আল্লাহ তাআলার, আল্লাহর এবং রসুলের যে ধর্ম, এটা নিয়ে আমি কোনো রকমের তর্কে যেতে চাচ্ছি না। বাট অনেক হয়তো বা অনেক ওলামা, অনেক মৌলানা বা অনেক ইসলামী শিক্ষাবিদ আছেন যারা কিনা লাইক করবেন না হয়তো বা। বাট লাইক না করলে আসলে কিছু বলার নাই, কারণ হলো আমার বিরুদ্ধে ওনাদের না দেখাই উচিত। এটা একান্ত আসলে আমি আমার টেলিকাস্টগুলো আমার জন্যই করি, কারণ এখনও আমি বিজনেস বা কোনো কিছুর জন্য কোনোভাবে প্রমোশন বা বিজনেস যেটাকে বলে মার্কেটিং বা সেলসের জন্য এরকম কোনো ভিডিও আমি আসলে এখনও তৈরি করি, যদিও এটা ইচ্ছা ছিল। এই কারণে কিন্তু আমি আসলে আমার এই মার্কেটিং অ্যান্ড সেলসের যে কোম্পানিটা আমি দিয়েছি, ল্যান্ডস অ্যান্ড রিয়েল এস্টেট প্রপার্টি বাজার লিমিটেড, এটার জন্য কিন্তু আমি আসলে ভিডিও করাটা শুরু করি। কিন্তু দুঃখজনকভাবে যে এখন পর্যন্ত আমি ওইটা বেসড, আমি, কারণ আমার আম্মা মারা গেল এবং আমি টোটালি এটা বন্ধ হয়ে গেছে, এখনও বন্ধ। কিন্তু এখন আমার বিজনেসটা বন্ধ এবং ওটা স্টপটা আছে। কিন্তু এখন প্রথম যে বিষয়টা আমার প্রয়োজনে পড়েছে সেটা হচ্ছে আমার একটা জব, কারণ আমাকে এক জায়গায় যেতে হবে, নিজের মতো একটা বাসা নিতে হবে, সব কিছু। তো আল্লাহর অনেক রহমত যে আমি একটা জব পেয়েছি, কিন্তু আমি এখনও বুঝতেছি না যে জবটা, কারণ সবচেয়ে বড় প্রবলেম কি জানেন মানুষের, আসলে আমার নিজের কাছে মনে হয় যে টাকা পয়সার প্রবলেম, টাকার প্রবলেমের মতো বা ইকোনমিক্যাল ক্রাইসিসের মতো অসুবিধা আমার, আমি টাকা ছাড়া বা
টাকা হোক, ডলার হোক, পাউন্ড হোক, মোট কথা কারেন্সি ছাড়া কিন্তু আমি নিঃশ্বাসও নিতে পারছি না। কারেন্সি ছাড়া কিন্তু আমি ভালো করে চিন্তা করার সুযোগ পাচ্ছি না। আমি যদি না খেতে পাই তাহলে কিন্তু কিছু করতে পারবো না। তো সবার আগে এই জিনিসটা দরকার, তাহলে আমি সুস্থ থাকবো, ভালো থাকবো, আমি নামাজ পড়বো, আমি আল্লাহকে নিয়ে চিন্তা করবো, এবং তারপরে আমি আল্লাহর দেওয়া যে নির্দেশনা বলি সেগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করে সেই অনুযায়ী একটা জাস্টিফিকেশনের মাধ্যমে আমি কিন্তু দুনিয়াতে চলবো। এইভাবে কিন্তু সবাই চলছে, কিন্তু সবার আগে কিন্তু এই জিনিসটা দরকার। যদিও আমার আল্লাহ রসুল যখন ছিলেন, বাদম হওয়া থেকে শুরু করে আল্লাহ রসুল পর্যন্ত কিন্তু টাকা পয়সার খুব একটা ইম্পর্টেন্স ছিল না। টাকা পয়সা বা মুদ্রা বা যেটাকে বলে মূল্য যেটাকে বলে আর কি, মূল্য বা ভ্যালু, এই বিষয়টা আসলে অনেক পরিবর্তিত সমাজ ব্যবস্থার একটা অবস্থা। আসলে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে মানুষ, মানব জাতির এক একটা পর্যায়ে মানে তাদের টোটাল যে মানব সভ্যতাটা আসছে বা মানব জাতির যে টোটাল একদম ফ্রম দ্য বিগিনিং, আদম হাওয়া থেকে এই পর্যন্ত মানব জাতির যে এক একটা অবস্থা, সেই অবস্থার বিভিন্ন পর্যায়ে মানুষ আসলে এই টাকা পয়সা, মূল্য, ভ্যালু, কস্টিং এবং সব কিছু নিয়ে তারা একটা ডিসিশনে আসছে বিভিন্ন সময়, এবং এটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জও হচ্ছে ফ্রিকোয়েন্টলি। তো আমি আসলে ওই বিষয়ে যাচ্ছি না এখন। আমার বিজনেস বা ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, সেলসও যাচ্ছি না, কারণ আজকে শবে বরাতের রাত। আজকে সব কিছুর উপরে আমার কাছে আমার আল্লাহর রহমত, এবং আল্লাহ তাআলা তো আজকে শবে বরাতের রাত, অ্যাকচুয়ালি পুরো শাওন মাসে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীবাসীর জন্য ভাগ্য লিখেন বা ভাগ্য তৈরি করেন। এটা আমি ছোটোবেলা থেকে জেনে আসছি। এটার সত্যতা কতটুকু আছে না আছে এটা বড় কথা না। আমার অনেক কিছু নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু এটা আমি বিলিভ করি, কারণ যেহেতু সবচেয়ে বড় কথা কি, একটা জনগোষ্ঠী যখন মানে, আর যদি নাও মানে সেটা, আল্লাহ যদি সেটা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ দিচ্ছেন শবে বরাত। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি সবাই মিলে এই বিষয়গুলোকে একটু মেনটেন করি, যে আমাদের ইকোনমিক্যালি স্টেটটা যদি এর সাথে রিলেভেন্ট থাকে, তাহলে সব দিক থেকে আল্লাহ তাআলার রহমত থাকে। আল্লাহ যাদের অনেক রহমত করেন, প্রত্যেকটা মানুষকে একদম টপ টু বড়, একদম টাকাওয়ালা যারা একদম প্রচণ্ড রিচ, তার থেকে একদম পুয়ারেস্ট, সবার প্রতি যেন একদম একটা ইকুয়ালি একটা ব্যালেন্সের মাধ্যমে আল্লাহ তাআলা যেন সবার ভিতরে থাকে, যাতে কোনো হাহাকারটা না থাকে, সবার ভিতরে যেন থাকে। তো হোয়াটএভার, এর ভিতরে একটা ছোট বলবো না অনেক বড় বলবো জানি না, একটা সুসংবাদের মতো আছে। আমি আসলে এখনও বুঝতে পারছি না এটা কতটুকু সুসংবাদ। সেটা হচ্ছে দ্বিতীয়বারের মতো, মানে আমার আম্মু মারা যাওয়ার পরে একটা তো জব পেয়েছিলাম, তো সেটা তো আমি কন্টিনিউ করতে পারিনি। তো এরপরে আমার দ্বিতীয়বারের মতো আরেকটা জব পেলাম। জবটা হচ্ছে একটু, যেই জবটা আমি সবসময় অ্যাভয়েড করতে চাচ্ছিলাম। মানে আমি যেহেতু আমার নিজের একটা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কোম্পানি আছে, তো কোনো কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কমিশন বেসড জবটা আমি আসলে সবসময় অ্যাভয়েড করি। আমার কথা হলো, আমার কোম্পানিটা ছিল কমিশন বেসড একটা বিজনেস কোম্পানি, মানে মার্কেটিং অ্যান্ড সেলস কোম্পানি, যেটার আর্নিং সোর্সটা হচ্ছে কমিশন এবং যে কোনো ইনসেন্টিভ বেস। তো যেহেতু এটা আমার কোম্পানির, এটা আমার স্ট্র্যাটেজি, এটা আমার অলরেডি একটা, আই ওন্ড দিস। তো এইটার কারণে আমি আরেকটা কোম্পানিতে যদি এই কাজটাই করি তাহলে কী লাভ হলো। তো একজন সম্পূর্ণ জিনিসটা আমি জানি না, উনি হাইড করেছেন না সত্য জানি না, আমাকে যেটা বলা হয়েছে, এই স্বদেশ ইসলামী ইন্স্যুরেন্স, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ওদের স্বদেশ গ্রুপ, অনেক কিছু আছে স্বদেশের নামে, স্বদেশ প্রপার্টিজ, ল্যান্ড, তারপরে টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে, তো স্বদেশ টাওয়ার বিজয়নগরে ওনাদের অফিস। তো ওনাদের অ্যাপয়েন্টেড ডিএমডি, উনি আমার সাথে যোগাযোগ করলেন। বেশ, এটা ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারির ফার্স্টে, আমার ঠিক স্পেসিফিক মনে নেই। ওই সময় আমার বড় ছেলের বিয়ের জন্য আমি বিয়েতে অ্যাটেন্ড করিনি, কিন্তু ওটা আমি খুব মেন্টালি সবসময় খালি একটু পরপর হোয়াট ইজ গোয়িং অন প্রত্যেকটা আপডেট জানতে চাচ্ছিলাম। তো আমি খুব এটা নিয়ে মেন্টালি ওদিকেই আমার অ্যাটেনশন ছিল। তা আমি এটা ভালো করে মনে করতে পারছি না। উনি আমার সাথে যোগাযোগ অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ডিসেম্বরের লাস্টে নাকি জানুয়ারির ফার্স্টে করেছিলেন। তো হোয়াটএভার, উনি আমার যোগাযোগ করার পর আমাকে যে কথাটা বললেন, যে উনি প্রথমে বললেন যে আমাকে জব দিয়ে দিচ্ছেন। আমি তো একটু সেটার, যে আমাকে এত ইজিতে একটা জব দিয়ে দেওয়া হবে, এত ভালো পোস্ট হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার, বেতন হচ্ছে 45,000। আমি একটু, কারণ আমি আসলে এটার জন্য প্রস্তুত না, যেহেতু কেউ আমাকে বেতন 10,000 15,000 টাকাই অফার করছে না, সেখানে 45,000 টাকা হতে পারে কোনো কোম্পানির স্ট্র্যাটেজি, কিন্তু অ্যাকচুয়ালি ইয়াটা কি, তাদের কন্ডিশনটা কি, এটা আমি জানার জন্য খুব অস্থির ছিলাম। তো প্রথমে আমি আসলে এটা শোনার পর আমার কাছে যেটা মনে হয়েছে, ওখানে যাওয়ার পর অফিসে প্রথমে দেখে মনে হয়েছে এটা বোধহয় কমিশন বেসড। 45,000 ঠিক আছে, কিন্তু তাদের একটা টার্গেট থাকবে, টার্গেট ফুলফিল না করতে গেলে দে উইল নট কন্টিনিউ উইথ মি, or they will terminate me. Not terminate actually, they will just will not continue with me. The office will not continue with me. I have to leave, sorry. তো
যেটাই হোক আমার কাছে এটা মনে হয়েছে যখন ওনাদের অফিসটাতে গেলাম, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মোহাম্মদপুর ব্রাঞ্চে। তো ওনাদেরকে পুরো স্টেটটা দেখে আমার কাছে এটাই মনে হয়েছে এবং ওনারা যেভাবে বললেন, যদিও এটা একবারও স্বীকার করেন নাই ডিএমডি সাহেব, যে ওনার নাম রুবেল হাওলাদার, হি ডিড নট এগ্রিড এ লিটল, যে যেটা আমার কাছে মনে হয়েছিল কিন্তু কিছু স্বীকার করেন। কিন্তু আমি দেখতেছি আস্তে আস্তে ওদিকে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে, কিন্তু আমি মনে প্রাণে চাচ্ছি যাতে করে আমি যেভাবে চিন্তা করছি ওভাবে যেন না হয়, বা আমি যা ভাবছি সেটা যাতে না হয়, উনি যা বলছেন ওগুলো যেন সত্যি হয়। তো উনি যা বলেছেন তার ভিতরে একটা হচ্ছে উনি আমার বেতন হচ্ছে 45,000 টাকা এবং 3 মাস পরে এটাকে পার্মানেন্ট করা হবে। এবং আমার জন্য তো খুব একটা খুশি, কারণ আমার 10,000 টাকা আমার মেজো খালা বলতেছি, আমার মিতু আন্টি সুইডেনে যে থাকে, ওর ফ্ল্যাট থেকে 10,000 টাকা দিচ্ছি, আমার ভাইকে দিচ্ছি এখানকার এই রুমে, আমি যে রুমটাতে আছি এই রুমের রেন্ট হিসেবে। এখানে আমার আম্মু ছিল, কিন্তু আমি এখন আসছি পরে এই বাসা থাকলেই একটা রুমের জন্য আমাকে 10,000 দিতে হবে, তো আমি এই রুমটাতে আসি বিকজ একটা অ্যাটাচ বাথরুম সহ রুম আমার প্রয়োজন ছিল। এটা আর আমার ফ্ল্যাট ভাড়া তো আমি পাচ্ছি 13,000, ওটা দিয়ে আমি চলছি, প্লাস আমার অনেক টাকা লোন হয়ে গেছে, প্রায় 2.5 লাখ টাকার উপরে। তো এই লোনগুলো আমি একটু একটু করে শোধ করার চেষ্টা করতেছি। তো ওইটা শোধ করে, ওই লোনটা সম্পূর্ণ টাকা দিতে হয় এই 13,000 টাকা থেকে। তো 13,000 টাকা দিয়ে যদি আমি 11-12,000 টাকা দিয়ে দিই লোনে, তো আমার তো খাওয়াটা কিছু চলে না, যেখানে ঢাকা থেকে বেরোলেই আমার 1,000 টাকা খরচ হয়ে যায়। তো এইটাকে সাবসিডাইজ করছে আমার খালা মিতু আন্টি আর শিমন্টি মিলে, ওরা প্রায় দুজন মিলে 10,000 টাকার মতো ব্যবস্থা করে দিচ্ছে। সব মাসে পাচ্ছে না, কিন্তু মোস্ট অফ দ্য মান্থ দে আর মেনটেনিং দিস। তো ওইটা দিয়ে আমি মোটামুটি কভার করছি, খাওয়া দাওয়া, আদার্স বাইরে গেলে বাইরের খরচ টুকটাক। আমার বিজনেসের জন্য মুভমেন্ট এখনও শুরু করি না, কিন্তু যে কোনো কাজে চাকরির জন্য গেলে যে বাইরে গেলে যে কনভিনিয়েন্সটা প্রয়োজন হয়, ওটা ওই সাপোর্টটা আমি ওখান থেকে নিচ্ছি। এই টাকাটা না হলে আমি একদমই মুভ করতে পারতাম না, আমার লোন জীবনে আমি শোধ করতে পারতাম না, আমাকে খরচ করতে হতো ওই 13,000 টাকা থেকে। তো এটার জন্য আমি ডেসপারেটলি একটা জব খুঁজতেছিলাম। তো আমি যখন এটা শুনলাম ওই ভদ্রলোকের কাছে, ডিএমডি, যে উনি আমাকে এটা অফার করছেন নিশ্চয়ই কোম্পানির নিশ্চয়ই একটা স্ট্র্যাটেজিতে আছে, উনি তো এটা চাইলেই পারবেন না, হি ইজ অলসো এমপ্লয়ি, তার তো সে এখতিয়ার নাই। তো উনি যখন বলছে তখন নিশ্চয়ই কোম্পানি এটা বলছে, তো এটা যেহেতু, তো আমি খুব খুশি হলাম। খুশি হয়ে আমি জবটা আমি প্রথমে তারপরে যেটা উনি একটা দিল, আমি গেলাম যেদিন, যার পরে উনি আমাকে যেটা কন্ডিশন দিলেন যে আমাকে একটা ইন্স্যুরেন্স করতে হবে। তো তখনই আমার কাছে মনে হলো যে ঠিক আছে, আমি যা চিন্তা করছি সেদিকে তো যাচ্ছে, কারণ তাদের কন্ডিশনে কিন্তু এটা প্রথমে ছিল না। তারপর যখন বললো আমাকে ইন্স্যুরেন্স করতে হবে, অ্যাটলিস্ট 3.5 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স করতে হবে, মান্থলি না, ইয়ারলি পেমেন্টের ইনস্টলমেন্ট। তো তখন আমি খুব একটু হয়ে গেলাম যে আমার কাছে তো তখন টাকা নেই, কারণ টাকা মানে হতেছে আমার যে লোন, মানে আমার একটা 1.5 লাখ টাকার ফিক্সড ডিপোজিট এফডিআর, সেটা থেকে আমি 1,20,000 টাকা লোন তুলে আমাকে টুকটাক খরচ করতে হয়েছে, 2টা ফোন কিনতে হয়েছে, আরও টুকটাক খরচ করতে হয়েছে। খরচ করার পর আমি 1 লাখ টাকা একটা ফোন কিনেছিলাম, আরও টুকটাক খরচ করতে হয়েছিল। এটা মাঝখানে আমার খালার মিতনটি টাকা দিতে পারে না প্রায় 2 মাস, তো ওই সময় আমার চলতে হয়েছে। তারপরে নানু আমার ইসের যে ফ্ল্যাট ভাড়াটা, ওটা ভাড়া ছিল না, 2 মাস না 3 মাস বন্ধ ছিল মিতনটির ফ্ল্যাটটা, তো ওই টাকাটাও আমাকে আমার নিজের থেকে দিতে হয়েছে। তো ওই সময় আমার টাকাটা খরচ হয়ে গেছে। তো 1 লাখ টাকা আমি ফিক্সড ডিপোজিট করছিলাম, তো সেই 1 লাখ টাকা পারলাম না লাস্টলি, ওই যে মিতু আন্টি লাস্টলি আবার গত মাসে পাঠাতে না পারার কারণ আমার না আঙ্কেল মারা গেল। আমি তো এটা মাথা মরে গেলো বলতে পারবো না যে টাকা দাও, যদিও মিতু আন্টির হাজব্যান্ড মারা, আমার কোচি আঙ্কেল ভালো আছে আল্লাহর মতে, আঙ্কেল আন্টি আমার সব যতজন খালা এবং খালু বেঁচে আছে, আল্লাহ যেন তাদেরকে বহু বছর বাঁচায় রাখি, এটাই দোয়া করি আমার সব আন্টিদের যারা বেঁচে আছেন, কারণ মৃত্যুটাও আমাদের হাতে না, জন্মটাও আমাদের হাতে না, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। তো এখন ওইটা আমার ফিক্সড ডিপোজিট করা ছিল। এখন ওই ফিক্সড ডিপোজিটটা যদি আমি ভাঙা মানে কি, ওটা কিন্তু লোনের টাকা, ওটা কিন্তু আমার টাকা, মানে আমার টাকা বলতে আমার টাকার এগেনস্টে লোন না, মানে এটা আসলে ব্যাংক আমাকে দিয়েছিল। এখন এই টাকাটা আমি শোধ না করে যদি আমি খরচ করে ফেলি, আমি কিছুতেই কভার করতে পারবো না। আই ক্যানট কভার দিস, কারণ আমাকে 2026-এর ভিতরে ইউনাইটেড স্টেটসে যাওয়ার চেষ্টা করতে হবে এবং আমাকে দাঁড়াতে হবে। তার আগে আমার ব্যাংকে অ্যাটলিস্ট আমার হাতে ক্যাশ টাকা থাকতে হবে 4 থেকে 5 লক্ষ টাকা, এবং তার বাইরে আমার ব্যাংক স্টেটমেন্ট তো আছেই। তো এটা হলো আমার টিকিটটা কিন্তু মিতনটা আবার আলাদা করে পাঠাতে চাইছে। তো আমার এই টাকাটা আমাকে হাতে রাখতে হবে। তো এটা আমার জন্য আমি প্রাণপণ চেষ্টা করতেছি, কিন্তু এর ভিতরে যদি খরচের জন্য বলে, আমি কিন্তু পারতেছি না আমাদের খরচ করতে, কিন্তু ওনারা কিন্তু সেটা তারপর এটা বলছে যে এটা না হলে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তখন তো আমি ধীমানের বিয়ের জন্য আমি খুব অ্যাটেনশনটা অন্যদিকে ছিল। তো আমি ধীমানের বিয়েটি হয়ে যাওয়ার পর ওর বউর জন্য একজোড়া ডায়মন্ডের কিনলাম, খুব এলিকো থেকে আবার লোন নিলাম, 20,000 টাকা মাত্র ব্যালেন্সে ছিল, সেই 20,000 টাকার মতো লোন নিয়ে ওখান থেকে 11,000 টাকায় 11,500 টাকা নিয়ে আসে ছোট্ট এক জোড়া ইয়াররিং, খুবই ছোটো, 2টা মিলে 10 সেন্ট অনলি ডায়মন্ড ইয়াররিং নিলাম। ইয়াররিং বলে ভুল হবে,
আসলে 2টা নোজপিনকে নিলাম, যেটা সবাই করে, 2টা নোজপিন নিয়ে কানে পড়ে, যেটা সলিটরি যাচ্ছিলাম আমি। আমি আসলে ওই যে রেগুলার যে ইয়ারিংগুলো ওগুলো সলিড ডায়মন্ড না, ছোটো 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 একদম ডায়মন্ড ডট, সাপোজ 1 সেন্টের নিচে, বিলো 1 সেন্ট। তো ওইটা আমি চাচ্ছিলাম না যে ওই রকম ডট 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 দিয়ে ইয়া করবে, ডায়মন্ড জুয়েলারি করবে, আর ওটা আমি আমার ছেড়ে বুকে দিব না, একটা সলিটরি দেবো। তো 5 সেন্ট করে 10 সেন্টের একটা দিলাম। দেখতে কিন্তু আরও অনেক ভালো দেখা যায়, খুব সুন্দর কাটা, একদম ভেনাস জুয়েলার্স থেকে নিয়েছি, অসম্ভব সুন্দর। তো ওইটা দিলাম, দেওয়ার পর আবার আপডাউনের খরচ গেল, ওদের ওখানে যাইতে যাওয়া আসা করতে, আসছে পরে গিয়ে দেখতে দেখা করতে গেলাম, একটু বেরোলে তো প্রচুর পরিমাণে খরচ হয়ে যায়। তো এরপরে যখন আমি ওনাদের সাথে যোগাযোগ করতে গেলাম যে ঠিক আছে, আমি জানুয়ারি মাসের শেষের দিকে আমি আমার ওই এফডিআরটা আমি অ্যাডজাস্ট করে ফেললাম, 1 লাখ টাকা করে ব্যাংকে 80,000 টাকা জমা দিয়ে দিলাম, আর 20,000 টাকা থেকে ওই আবার একটু লোন টোন পরিশোধ করলাম। তারপরে আমার অ্যালিকোর লোন ছিল, অ্যালিকোর লোন পরিশোধ করলাম, আমার নিজের চলাচল, কারণ যেহেতু লাস্ট মান্থে টাকা পাঠাতে পারে নাই, তো 1 লাখ টাকার এটা আমি রাখতে পারলাম না এফডিআরটা, বট ওটা কিন্তু 1 লাখ টাকাটা কিন্তু লোন করে করা। তো এখন এই যে টাকাটা আমার ব্যাংকে যেটা, সেটা পুরোটাই লোনের টাকাটা, লোন একটা লোন নেওয়া 1 লাখ 1.5 লাখ টাকার উপরে, সেটার ব্যালেন্স। তার মানে কি, তার মানে কিন্তু আমার ক্যাশটা থাকতেছে না। তো এটা আমি অ্যালাউ করবো যে এটার উপরে যদি এখন আর কেউ ধারছে, আমি কোত্থেকে দিব? কারণ এটা যদি আমি একদম যখন পারতেছি না, সাপোজ যখন আমার 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 যখন বাসা, আমার ভাই বলছে বাসা চেঞ্জ করবে জুলাইয়ের ভিতরে, সেক্ষেত্রে আমার 2টা আলমিরা ভেঙে গেছে, আমার সমস্ত কিছু, আমার ঘরের ফার্নিচার কিনতে হবে, এটা নাহলে আমি আই ক্যান মুভ ফ্রম এয়ার, একটা বাসা নিলে সেখানে টাকা দিতে হবে। সো আউকুড়াই এদিকে আমার পুরো টাকা যা আসতেছে সম্পূর্ণ আমার লোনের ফেরত দিয়ে দিতে হচ্ছে, আলিকোর টাকায়, আলিকোর জন্য আর ব্যাংকের জন্য। তখন আমি কীভাবে কী করবো? তো সো এই জন্য আমি এখন টাকাটা আপাতত রাখলাম, যদি চাকরিটা হয় তাহলে ঠিক আছে, একটা ইন্স্যুরেন্স করলে 3.5 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স বছরে 35,000 টাকা। তো এটা যদি হয়, তো ওনারা আবার একটা অফার দিয়েছিল যে 17 অর্ধেক এখন দিলে হবে, আর বাকিটা হাফ ইয়ারলি করে আর কি। প্রথমে বললো না, একদম একবার ওয়ান টাইম পেমেন্ট, আমি বলছি না, আমাকে হাফ ইয়ারলি করে দেন। তো হাফ ইয়ারলি না, এটা বলি নাই, মানে তখন পরবর্তীতে চিন্তা করলাম, কারণ আমি অ্যারেঞ্জ করতে পারলামই, ওখান থেকে আবার ইয়ে করে আমি 20,000-এর মতো রেখে বাকি টাকাটা জমা দিয়ে দিলাম আবার লোন অ্যাকাউন্টে। লোনটা তো কম থাকতে হবে। তো সো এইটার জন্য নিয়ে রেখে 20,000 টাকা রেখে তারপর আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম। না রেখি নাই, আগে নিয়ে নেই, আমি যোগাযোগ করলাম যে আপনারা যদি আমাকে এই 17,000-এর এই মানে 50% দিয়ে যদি ইয়ারলি, হাফ ইয়ারলি দিয়ে যদি আমি ইন্স্যুরেন্সটা ওপেন করতে পারি, সেক্ষেত্রে আই এম রেডি টু গো। বাট কন্ডিশন হচ্ছে আমাকে জব দিতে হবে, কারণ আমি জব পেলে স্যালারি যে টাকাটা পাবো মান্থলি, যে টাকাটা আমাকে প্রতি মাসে যে বেতনটা দেওয়া হবে, স্যালারি দেওয়া হবে সালাদের মতো, যেরকম আই প্রে 5 টাইমস সালাদ, দ্য সেম ওয়ে আমি যখন ওই টাকাটা হাতে পাবো তখনই আমি এই বাকি যে লেফট দ্য রেস্ট অফ হাফ ইয়ারলির যে ইনস্টলমেন্ট, সেই সাথে নিজের চলা, সেই সাথে অ্যালিকো প্লাস অন্যান্য লোন আমি রিফান্ড করে দিব আস্তে ধীরে। তো উনি সব কিছু শুনলেন, তো বোঝা গেল যে ওনাদের প্রত্যেকটা কোম্পানিরই তো আসলে নিয়মকানুন আছে, প্লাস মনে হলো যে কোম্পানিটা অনেক রিচ ছিল বা রিচ আছে বা অনেক স্ট্রং, কিন্তু ওনারা অনেক কিছুতে এমপ্লয়মেন্ট বা অনেক কিছুতে খুব একটা বুঝে শুনে খরচ করছে, যেটা আমার মনে হলো আর কি কোম্পানিটার সাথে দেখা করে বা ওনাদের অফিসে যেয়ে। বাট ভালো কোম্পানি, আমি ওখানে জব করতে পারবো ইনশাল্লাহ, কিন্তু বিষয় হচ্ছে জব করতে তখনই পারবো যখন আমি মান্থলি স্যালারি পাবো। আমাকে তো টাকা দিতে হবে, কারণ আমার আপ ডাউন খরচ অনেক, যাওয়া আসায় ওখানে যেতে আসতে অনেক টাকা খরচ হয়। তো এটাতে উনি ভদ্রলোক বলছেন যে হ্যাঁ মান্থলি টাকা পাওয়া যাবে। তো ওনার কথাটা কোনো রাখতে হবে, তো যাই হোক, তো অ্যাপয়েন্টমেন্ট লেটার চেয়েছিলাম, তো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিলেন ওনারা বৃহস্পতিবার দিন। ডিএমডি স্যার ভাইজি উনি দিলেন না, আরেকজন দিলেন এসডিএমডি, তো ওনার নাম মুনির স্যার, এসডিএমডি, যাই হোক উনি দিলেন আমাকে। তো দেওয়ার পরে এখন যে বিষয়টা, তার সেই দিনই আমাকে ডিএমডি যে রুবেল ভাই, উনি আমাকে বলতেছে যে আমাকে ওনার নামের সাথে কিন্তু আমাদের পার্টেক্স গ্রুপের রুবেল আজিজ ভাই, রাসেল আজিজ ভাই ওদের নামের সাথে মিলে, বাট টোটালি আলাদা। যাই হোক হোয়াট এভার, এটা নিয়ে আমার কথা বলার ইচ্ছা নেই, এটা যার যার নিজস্ব ব্যাপার, এটা তাদের। বাট আমি এই টাইপের প্র্যাকটিস আসলে কখন করি না, আমার সাথে অনেকেরই মিল থাকতে পারে, কিন্তু ওটা মিলবে, আমি ওটার থেকে বলতে চাই না যে না, হোয়াট এভার, এখন যেটাই হোক, বাট জবে এটা দরকার আছে, কারণ রুবেল আজিজ ভাই, রাসেল আজিজ ভাই, ওনারা হচ্ছেন বাংলাদেশের প্রথম সারির। তো বাংলাদেশের যারা আপকামিং, যারা ডেভেলপিং স্টেটে আছেন, তো তাদের যারা ওনাদেরকে ফলো করেন, ওনাদের স্কোয়ার গ্রুপ থেকে শুরু করে বসুন্ধরা গ্রুপ, বড় বড় কোম্পানির, নাভানা গ্রুপের টপ
লেভেলের যারা আছেন, তাদেরকে যারা ফলো করেন, অবশ্যই তাদের ফরম্যাটে অফিসে ওনারা এটা রাখতে পারেন, পোস্ট, সেই সাথে ওনাদের ওই ফরম্যাটেই এমপ্লয়মেন্ট করতে পারেন এবং এটার কোনো অসুবিধা নেই। বাট দ্য থিং ইজ, এখানে কিছু ভুল বোঝাবুঝির অপশন তৈরি হয়। লাইক যেদিন আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন সেদিন বিকালবেলা উনি আমাকে ফোন দিয়ে বললেন যে ইমার্জেন্সিতে তার 2000 টাকা দরকার। এখন আমি এই 2000 টাকার কোনো সুযোগ নাই, কারণ আমার কাছে এখন যে টাকা, আমার আম্মুর অপারেশন বলছে আমার মা, আরে আল্লাহ, আমার মা তো নাই 1 বছর, আম্মুর 1 বছর পূর্তি হবে, 1 বছরের যে মৃত্যুবার্ষিকী, তার জন্য খুব ছোট করে শুধু আমার আত্মীয় স্বজন আর 10টা এতিম বাচ্চাকে দিয়ে পড়াবো, এখানে কোরআন শরীফ খতম বন্ধ হবো বাসায় এনে, 9 মার্চ আম্মুর মৃত্যুবার্ষিকী। তো ওইটার জন্য আমি অল্প কিছু টাকা রাখতে হবে, খুবই একদম লিমিটেড। যাওয়া আসার বিষয় আছে, নিজেদের আমার বাচ্চাদের জন্য প্রতি মাসে আমি কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি। এখন তো আবার ছেলের বউ আসছে, এই যে সবে বড়তে গেলে একটু হালুয়া টালুয়া কিনে শিমু আন্টি, রাইস আন্টি আছে, ওদের জন্য পাঠালাম, আমার বাচ্চাদের জন্য পাঠালাম। শিমু আন্টি, রাইস আন্টি, বিশেষ করে শিমু আন্টি আর মিতু আন্টি টেক কেয়ার এ লট, এবং রাইস আন্টিও চায়, আমার আন্টিরা সবাই, হেলেন আন্টি সবাই চায়, তাদের মতো তারা সাহায্য করার চেষ্টা করে। তো আমি এখন একটুখানি এইটুকু খরচ তো আমাকে করতে হবে, কারণ আমি এই যে আমার পা ভেঙে ফেলছি, আমার এই জানুয়ারির 1st উইকে আমার খালু মারা যাওয়ার আগে আমার পায়ে হঠাৎ করে একটা ছেলের প্রচণ্ড পায়ের আগে, ছেলেটা অন্যদিকে তাকিয়ে হাঁটতেছিল, তার পাটা প্রচণ্ড জোরে এসে লাগে, সে দৌড়াচ্ছিল অ্যাকচুয়ালি, হি ওয়াজ রানিং অ্যাওয়ে। তো দৌড়ানোর সময় পায়ের তো প্রচণ্ড ফোর্স থাকে, সেই ফোর্সটা এসে ভুল সে দেখে নাই আমাকে, আমার পায়ের মধ্যে একদম পায়ের মাঝামাঝি প্রচণ্ড জোরে লেগেছে এবং জোরে খুব সম্ভবত ভেঙে গেছে, কারণ পা প্রচণ্ড ফুলে গেছিলো এবং আমি 2-3 দিন প্রায় বিছানায় শোয়ার মতোই ছিলাম, হাঁটতে পারতাম কিন্তু ভয়ঙ্কর যন্ত্রণা হইতো। বাট ওইখানে আজকে 1 মাস হয়ে গেছে, আমি এখনও যন্ত্রণা পাই, 1 মাসের উপরে হয়ে গেছে এবং ফোলাটা যাচ্ছে না কিছুতেই। আমার কাছে কেন জানে মনে হয় ওখানে বোধহয় হাড়, যেহেতু দুটো রেডিয়াসের মতো, দুটা হাড় থাকে, রেডিয়াস তো হাতের টাকে বলে, বাট নিচে খুব সম্ভবত যে দুটা হাড় দিয়ে খুব সম্ভবত পায়ের যে স্কেলেটনটা থাকে, খুব সম্ভবত একটা ব্রেক হয়েছে বা কিছু একটা, আই ডোন্ট নো। এদিকে আমার মাথার ভিতরে এটা তো ব্রেক হয়ে আসে, এই যে আমার মুখের যে ভয়ঙ্কর অবস্থা, পুরো এই জায়গাটা মনে হচ্ছে পুরো ঝলঝায়, অথচ এখানে কোনো পড়ে নাই, কেউ আমাকে মারে নাই, দেখে মনে হবে যে পুরো এখান থেকে গোশত উঠায় নিচ্ছে কেউ, অথচ এখান থেকে এসব কিছু না, অটোমেটিক এই জায়গাটাতে এরকম হয়েছে, এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত স্কিনটা অন্যরকম হয়ে গেছে, এটার স্কিন একরকম, এটার স্কিন স্বাভাবিক আছে, এটার স্কিন এরকম। আর এখান থেকে মনে হচ্ছে যে এখানে চামড়াকে টেনে কেউ উঠায় ফেলছে গোশত, এখান থেকে আর এখান থেকে অনেকটা আমাদের টেবিলের যে উপরে পার্ট উঠে যায় কাঠের টেবিলের, দেখতে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা, 24 আওয়ার যন্ত্রণা হতে থাকে, এবং এগুলো কিন্তু আগে ছিল না। আমি তো নিজেই আসছি ইউটিউবে প্রচুরবার, এগুলো কিন্তু কিছুই ছিল না, জাস্ট এগুলো এই গত লাস্ট 6 মান্থ মোর দেন তখন থেকে এটা শুরু হয়েছে মারাত্মক আকারে। তো এখন ভাইয়া আমার কাছে যখন 2000 টাকা চাইলো, আমি দেখলাম যে আমার ওখান থেকে দেওয়ার কোনো সুযোগ নেই, একদম যা আছে আমার কাছে এই মুহূর্তে সব আমাকে হিসাব করা, আমার বাসার বিল দিতে হবে, 2টা ফ্ল্যাটের, মিতন্টির ফ্ল্যাটের, আমাদের ফ্ল্যাটের, আমাকে পেমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু সেটা বিভিন্ন জায়গায় খরচ করার সময় অ্যাডজাস্ট হয়ে গেছে। তো সো আমাকে যেই টাকাটা আছে ওখান থেকে দিতে হবে, তার থেকে যদি দিই তাহলে আমি অফিসে যাওয়া আসা করতে পারবো না। সবচেয়ে বড় কথা, উনি যদি আমাকে ইন টাইম দিতে না পারে, সে কারণ উনি কিন্তু আমাকে অর্ডার করছে, বাট কথা হলো হি ক্যানট অর্ডার মি ফর ল্যান্ড। উনি আমি বরং আমাকে স্যালারি না পেলে 100 বার আমি বলতে পারি যে আমার স্যালারি কোথায়, কারণ উনি আমাকে কমিট করেছে। কিন্তু উনি কিন্তু ইভেন ওই কোম্পানির যে মালিক, সে যদি তাহলে আমি চাকরিটা কীভাবে হবে, কোম্পানি সাপোজ আমি রুবেল আজিজ ভাই, পার্টেক্স গ্রুপের রাসেল আজিজ ভাই, ওনাদের আন্ডারে যদি জব নেই বা ওনাদের অন্য একজন এমপ্লয়ি, উনি স্যালারি পাবে নাকি উনাকে যদি উল্টা ওনারাই বলে যে তাকে টাকা দিতে, সে কি দিতে পারবে? হ্যাঁ, আজকে আমি চাকরি করছি আমার বসের আন্ডারে, বসের হঠাৎ করে একটা প্রবলেম হয়েছে যে ওই মুহূর্তে তার টাকাটা স্টাক আছে, সেটা আলাদা জিনিস, আমি দিলাম। তার থেকে বড় কথা, আমি এখন ওই কোম্পানিতে জয়েন করি, জয়েন করার পর আস্তে আস্তে ওনাদের পরিচিত হবে। উনি শুধু তাই না, ডিএমডি স্যার না, অনেকেই আছেন যাদের কোনোদিন প্রয়োজন পড়তে পারে, সেটা আমি তখন অবশ্যই আমার হাতে যখন টাকা থাকবে সেটা, কিন্তু আগে তখন আসতে হবে, সেটা তো আমার হাতে নাই। তো আমি তো অন্য কোথাও থেকে, আরেকটা কারণে হতে পারে উনি যে শবে বরাতের মধ্যে তো আমি আজকে শাওয়াল মাসে আমি তো অলরেডি একটা ইন্স্যুরেন্স করাই হইলো, প্রায় 19,000 টাকার মতো খরচ হয়েছে, 20,000 টাকার কাছাকাছি একটা তো ইন্স্যুরেন্স করাই হইলো। আই থিঙ্ক দ্যাটস এনাফ ফর, ওইটাই আজকে 20,000 কোটি টাকা, আল্লাহর যদি রহমত থাকে ওইটাই 20,000 বা আরও বেশি, 40,000, 50,000, 60,000 মতো ভ্যালু হতে পারে, আল্লাহ না চাইলে কিছুই না হতে পারে, সব কিছু আল্লাহ তাআলার উপরে।
তো আশা করতেছি হবে, আল্লাহর যখন ইচ্ছা আছে অবশ্যই সব কিছুর ভ্যালু হবে এবং কোম্পানিরও খুব ভালো হবে ইনশাল্লাহ। আমি আমার কোম্পানি যেরকম চলবে অ্যাট দি মেন কোম্পানির জন্য আমি যেরকম এফোর্ট দিব ওই রকম এফোর্টই দিব আমি ইনশাল্লাহ, যদি এই কোম্পানি, বাট দে হ্যাভ টু পে। তারা যদি আমাকে ঠিক মতো স্যালারি মেনটেন করে, ক্যাশ মেনটেন করে, ক্যাশ স্যালারি প্রতি মাসে যদি ঠিক মতো আমি হাতে পাই, অবশ্যই আমি এই কোম্পানির জন্য, আমি আমার নিজের কোম্পানির জন্য যেরকম এফোর্ট দিচ্ছি দ্য সেম ওয়েতে আমি তাদের জন্য এফোর্ট দিব। কতটুকু সাকসেস হবে জানি না, আই উইল ট্রাই মাই বেস্ট। কিন্তু আমাকে স্যালারি দিতে হবে, কারণ স্যালারি না পেলে আই ক্যান্ট, ফুয়েল ছাড়া, টাকা ছাড়া তো আমার চলতেছে না, আমার নিজের বাসায় সেট হতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো আমি সবচেয়ে ওনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, যে বিষয়টা কৃতজ্ঞ থাকাটাকে আবার অন্যভাবে নেয়। কৃতজ্ঞ হচ্ছে তাদের প্রতি আমার, একটা কোম্পানি, একটা মানুষের প্রতি কৃতজ্ঞ হয়। এখানে অন্য কোনো সুযোগ নাই, কুকুর বিড়াল এই টাইপের কোনো রকম অপশন আসার কোনো সুযোগ নাই, 1-0 কোনো সুযোগ নাই। কারণ যে মানুষ কৃতজ্ঞ হয় সে কিন্তু মানুষ, যে কৃতজ্ঞ হয় না সে মানুষও না, অমানুষও না, নাথিং, আই ডোন্ট নো ওয়ে। সেটা যাই হোক, সেটা কোনো পজিটিভ কোনো ওয়ার্ড নেই তার জন্য, বা সঠিক কোনো পজিটিভ বলবো না, পজিটিভই বলা উচিত, পজিটিভ বা খুব ভালো কোনো এটার অর্থ নাই। তো আমার কথা আমাকে কৃতজ্ঞ থাকতে হবে। তো যখন একটা সবাই যে এত বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, এদের এমপ্লয়িরা যখন স্যালারি পায়, ইনসেন্টিভ পায়, কৃতজ্ঞ থাকে দেখেই কিন্তু তারা সঠিকভাবে কাজ করে একটা কোম্পানিকে একটা পর্যায় থেকে অনেক ডেভেলপ করে ফেলে। আজকে যে এত বড় বড় কোম্পানিগুলো, এরা কিন্তু মালিকের জন্য এত দূর আসছে। হ্যাঁ, মালিক একটা কোম্পানি স্টার্ট করে, এমপ্লয়িরা কিন্তু এত দূর নিয়ে আসছে। এই যে যত বড় বড় গ্রুপ, বসুন্ধরা গ্রুপ হোক, আজকে তাদের এমপ্লয়িরা যদি ঠিকমতো কাজ না করতো, কোম্পানি এত সাকসেসফুলি, আজকে বসুন্ধরা গ্রুপ এরকম সাকসেসফুলি, তাদের সপ্তাহে কোনো ল্যান্ড নাই। আমি আজকে ফোন করলাম, রিভার ভিউ, কেরানীগঞ্জ সব সেল হয়ে গেছে। তারপরে আর আগেরটা তো সেলই, কোনো খালি পড়া, সেকেন্ডারি আছে অনেক প্লট, কিন্তু প্রাইমারি কোনো প্লট নাই, সব সেল হয়ে গেছে। তারপরে এইদিকে যে নাভানা গ্রুপ সেল, অথবা যেগুলো আছে সেগুলো স্টপ ডাউন করে রাখছে, তারা এখন বিক্রি করবে না, পরে তাদের টাইম মতো তারা বিক্রি করবে, যখন তাদের দাম হবে সব কিছু তখন তারা বিক্রি করবে, নাহলেভাবে ফেলে রাখছে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। এখানে প্রপার্টিজ আছে। যাই হোক, এখন আমি আমি স্বদেশ কোম্পানির জন্য অবশ্যই, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স না, শুধু স্বদেশ গ্রুপের জন্য আই উইল ডু মাই এফোর্ট, আই উইল গিভ মাই এফোর্ট। বাট দ্য থিং ইজ, আমাকে প্রতি মাসে যে মান্থলি স্যালারি, এটা আমাকে ইনটাইম পাইতে হবে। আর আমার খালারা যে আমাকে দিচ্ছে ওইটার সাথে এটার মিক্স আপ করলে হবে না, ওইটা টোটাল আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। কারণ এটা হলো আমার আলাদা জিনিস, এটার জন্য আমার আলাদা এফোর্ট। আবার আমার কোম্পানির মাধ্যমে যদি আমি কখনো কোনো কিছু অ্যাচিভ করি, সেটাও আলাদা। সাপোজ আমি 5টা প্লট সেল করতে পারলাম, বা 100-200 প্লট সেল করতে পারলাম, সেটা থেকে যেটা সেটা টোটালি এটার সাথে মিক্স আপ হবে না। আমার খালারা যেটা দিচ্ছে ওটা তো আমাকে জাস্ট 2 বছর তারা সাপোর্ট দিচ্ছে 2026 পর্যন্ত, যাতে করে আমি দেশের বাড়ি যেতে পারি, যাতে আমি বিজনেসের জন্য আমি ইউনাইটেড স্টেটস যেতে পারি, মিডল ইস্ট যেতে পারি। আই ক্যান ব্রিং দ্য investor in future for my business and for my business plan, এটার জন্য আমাকে দিচ্ছে। তো এখন আমার এই যেটা তাদের কাছ থেকে আমি সবসময় নেব না, কিন্তু এই টাকাটা একটা রিজন, পিছনে ভ্যালুয়েশনটা ডিফারেন্ট। আবার স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বা স্বদেশ গ্রুপের যে আমাকে স্যালারি দেবে, এটা টোটালি ভ্যালুয়েশন এবং এটার জাস্টিফিকেশন বা এটার যে মেজারমেন্ট টোটালি ডিফারেন্ট, এটার সাথে এটার মিলবে না। আবার আমি যে ফ্ল্যাট ভাড়া পাচ্ছি এটা সম্পূর্ণ আলাদা, এটা আমার নানুর বাসা, নিজেদের বাড়ি, ওখান থেকে আমার ভাগে যেটা আসছে সেখান থেকে আমি পাচ্ছি, যেটা আর সবাই পাচ্ছে সেভাবে আমিও পাচ্ছি। তো এখানে আর অন্য কোনো কথা নাই। তো আল্লাহ কীভাবে জানি না, আমি তো রোববার দিন থেকে চাকরিতে জয়েন করতেছি এবং খুব একটা ভালো মাসে, শাওয়ান মাসে, যেই মাসে মানুষের ভাগ্য লেখা হয়, আশা করতেছি স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রুপ বা স্বদেশ গ্রুপ অল ইন টোটাল লাইফ ইন্স্যুরেন্স, আশা করছি এটাও খুব ভালো চলবে, সেই সাথে স্বদেশ গ্রুপও খুব ভালোভাবে চলবে। সেই একই সাথে আমার কোম্পানি যেটা ল্যান্ডস অ্যান্ড রিয়েল এস্টেট প্রপার্টি বাজার লিমিটেড, সেটা অবশ্য সমান্তরালে ভালো চলবে। এখনও নতুন করে দ্বিতীয়বারের মতো স্টার্ট করি নেই, কিন্তু ইনশাল্লাহ যখন এটা আমি অ্যাক্টিভেট স্টার্ট করবো, এটা খুব ভালোভাবে সাকসেসফুল হবে ইনশাল্লাহ। এটার জন্য আমাকে দেশের বাইরে যেতে হবে ফার্স্ট। আর যদি আমার দেখি যে এখানে আমি খুব ভালো করছি এবং ওনারাও আমাকে সেটার প্রাপ্য দিচ্ছে, বা আমি তো অন্তত পক্ষে প্রথম 1 বছর অথবা বুঝতেই আমার টাইম লাগবে, বললেই আমি প্রথম 1 বছরে খুব ভালো দেখা দেবো, হয়তো সেকেন্ড ইয়ারে যে আমি খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। বাট এখনও স্যালারি যদি আমি ঠিকমতো পেয়ে যাই এবং ঠিকমতো আমার সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে যে এমন আছে যে এই জিনিসটা আমি মনে রাখবো, হয়তো বা পরবর্তী বছরে এর থেকে যদি ভালো অফারও পাই কোথাও, তাও আমি এখানেই কন্টিনিউ করব এবং ইনশাল্লাহ হয়তো বা শেষ অবধি
জব করে যাব এখানে। আর যদি সেটা না হয়, ওনারাই যদি আমাকে বলে যে না, আই হ্যাভ টু লিভ, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আই ডোন্ট থিঙ্ক সো দে উইল, কারণ এখানে টোটাল ইন্স্যুরেন্সের যে বিষয়টা আছে, ইন্স্যুরেন্সের মাধ্যমে, ইন্স্যুরেন্স 12 বছর, তো 12 বছর আমি জব করব, এই হচ্ছে আর কি কথা। তো এখানে যাতে আমি ইন্স্যুরেন্সগুলো ঠিক মতো ওপেন করাতে পারি, আমি তো, এটা আমার দায়িত্ব না অ্যাকচুয়ালি। ডিজেম হচ্ছে অনেকজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তারাই সব জায়গা থেকে কালেক্ট করে নিয়ে আসবে। প্লাস পার্সোনালিও আমি চাইলে পারি, তো সেটাও আমি ট্রাই করব। আমার তো নিজেদের এনলিস্টেড কিছু কোম্পানি আছে, সেই কোম্পানিতে অনেক এমপ্লয়ি আছে, লাইক যে কোম্পানিগুলোর সাথে আমার ইয়ে হয়েছে আর কি, অ্যাগ্রিমেন্ট হয়েছে, যাদের ল্যান্ড সেল করে দেওয়ার জন্য আমি কমিশন পেতে পারি, প্লট পেতে পারি। তো ওদের এই ল্যান্ড এবং এই ল্যান্ড ডেভেলপমেন্ট যে কোম্পানিগুলো আছে, বা প্লাস অনেকগুলো কোম্পানিকে আমার পরিচিত আছে, তো ওদের সাথে কথা বলে আমি ওখান থেকে এমপ্লয়ীদের যদি ইফ আই ক্যান অ্যারেঞ্জ দেম, ওখান থেকে একটা অল্প অল্প করে যদি অ্যারেঞ্জ করতে পারে, নাও যদি করতে পারে, অসুবিধা নেই। আর আমি বলছি আমার পোস্টিং যাতে 3 মাস পরে অথবা আগামী বছর যেন একটু কক্সবাজার দেয়, তাহলে আমি কক্সবাজারে, আমার পাপা তো ছিল, আমার খুব শখ ছিল যে আমি একটু কক্সবাজারে জব করব। তো ওখানে যদি যেতে পারি, আল্লাহ আল্লাহ করে যদি ওখানে জব করতে পারি পুরাটা নিয়ে, তাহলে আমি মানে এর থেকে আমি প্রচণ্ড কৃতজ্ঞ থাকবো স্বদেশ গ্রুপের কাছে। এবং এই কৃতজ্ঞতা মানুষটাই কৃতজ্ঞ থাকবো, কারণ আমি তো অমানুষ না, বা অমানুষ আসলে পৃথিবীতে কেউই না, সবাই মানুষ। সবাই যখন একটা কিছুতে ভালো ফিল করে, কোনো কিছুর রেজাল্ট ভালো, সেটা সবাই ভালো চায়। আর ডিএমডি স্যারকে ইনশাল্লাহ বেতন হোক, এখন তো না, স্যারকে না, যে এমপ্লয়ি হোক স্বদেশ গ্রুপের, অবশ্যই যদি আমার কখনোই সুযোগ হয়, আই উইল ট্রাই মাই বেস্ট। বাট ফার্স্ট আমার যে এখনকার যে ডিফিকাল্টিসগুলো আছে, এখনকার যে প্রবলেমগুলো আছে, এখন যে আমার অস্থিতিশীল সময়, এটাকে একটু স্থিতি হইতে হবে। এই যে আমার টাকা পয়সার অবস্থাটা, ইকোনমিক্যাল স্টেটটা একটু স্ট্রং হইতে হবে, আমার নিজের অবস্থা নড়ে পড়ে, আমার আম্মু মারা যাওয়ার পরে এই জিনিসগুলো সম্পূর্ণ ঠিক হতে হবে। ঠিক হওয়ার পরে ইনশাল্লাহ সব কিছু সঠিকভাবে চলে আসবে। তো আজকে এই পর্যন্তই। আর আল্লাহ যেন সবার ভাগ্য অসম্ভব ভালো করে দেয়, আল্লাহ যেন বাংলাদেশের ভাগ্য ভালো করে দেয়, বাংলাদেশে অনেক টাকা পয়সা আসে, বাংলাদেশের মানুষ যাতে অনেক ভালো থাকে, সুখে থাকে, শান্তি থাকে, আমি যাতে ভালো থাকি। অনেক ইকোনমিক্যাল ক্রাইসিসে আছে, আজকে প্রায় 16-17 বছর হয়ে গেছে, ভীষণ স্ট্রাগল করতেছে। আল্লাহ যেন এই অবস্থা থেকে একটু রিলিফ দেয়, একটু যাতে ভালো হয়, আস্তে আস্তে যেন টাকা পয়সা আসে, বিজনেস এক্সিকিউট করতে পারি, আমার সমস্ত লোন আমি রিফান্ড করতে পারি, এবং এইভাবে যেন তারপর যেন দুনিয়াতে চাই। আর হলো আমার মাকে যাতে আমি ফেরত নিয়ে আসতাম, আমি জানি না হাউ কুড ইট পসিবল, এই ইম্পসিবল বিষয়টা আমি কীভাবে করবো আমি জানি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট, যাতে করে আম্মা আসলে আমি আম্মু হজটা যদি করতে পারতো। আর আমি তো হজের একটা নিয়ত করেছি, হজের নিয়তের পরে চেষ্টা করবো এসি কেনার, এবং মাথায় আবার কাপড়, কিন্তু মাথায় কাপড় দিলে এই যে প্রবলেম, এখান থেকে যে সোয়েট করছি, প্রচণ্ড সোয়েট, আমি কিন্তু এখন ঠান্ডা, তারপর আমি সোয়েট করছি ক্যামেরাটা অন করে, তো এই জন্য মাথায় কাপড় মনে হয় না দেওয়া হবে, বিকজ আই হ্যাভ এ ডিফারেন্ট প্রবলেম, এটা ডাক্তাররা জানে, ডাক্তারের কাছে সার্টিফিকেট সবচেয়ে বড় কথা, আমার আল্লাহ সব জানে, আল্লাহ হচ্ছে আমার সবচেয়ে বড় সার্টিফিকেট। আল্লাহ নো এভরিথিং, আল্লাহ সব কিছু জানেন, যে আমার আমি মাথায় কাপড় দিচ্ছি না, আল্লাহ আমার অন্তর জানেন, যে আমার অন্তরে কোনো প্রবলেম নাই, টোটালি আমি ইসলামের পথেই ছিলাম, শুধু ইসলাম না, যে কোনো আল্লাহ যা আল্লাহ এই পর্যন্ত যেভাবে বলছেন, মানব জাতির ইতিহাসের মানে হিউম্যান কাইন্ড যখন থেকে তৈরি, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, আদম হাওয়াকে পাঠিয়েছেন এবং সমস্ত মানব জাতিকে পাঠিয়েছেন, তারপর থেকে যত নিয়ম কানুন এসছে, যতগুলা ধর্ম এসছে, যতগুলা আসমানি কিতাব এসছে, যতগুলা ব্যবস্থা এসেছে, সমাজ ব্যবস্থা বা সামাজিক অবস্থাগুলো আল্লাহ তাআলা কুরআন শরীফের মাধ্যমে, অন্যান্য ধর্মগ্রন্থের মাধ্যমে যে নিয়ম বা সামাজিক কাঠামো সহকারে যে নিয়ম কাঠামোগুলা, সোজা কথা আর কি, এটাকে কী বলবো, যে ব্যবস্থাগুলো আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জন্য, এই ব্যবস্থা অনুযায়ী সারা জীবন চলেছি, এবং এই ব্যবস্থা অনুযায়ী সবাই আমরা চলবো আর কি, এই অবস্থাতেই আমাদেরকে থাকতে হবে, এবং আছে এর ভিতর থেকে যাবাই যার জায়গায় সাকসেসফুল থাকবো, ভালো থাকবো। তো আজ এ পর্যন্ত, যাতে করে সবাই সুস্থ থাকি, ভালো থাকে, সবার আগে হলো সুস্থতা, সব যাতে সুস্থ থাকে, কোনো অসুখ বিসুখ যাতে না হয় কারোর, আর ঠিকমতো অফিস করতে পারি, আর ঠিকমতো যেখানে চাকরি করব তাদের কাজ যাতে ঠিকমতো করে দেওয়া যায়, এবং মানুষ হিসাবে যাতে সসম্মানে, এবং ওনাদেরকেও যাতে সম্মান করতে পারি, এবং আমিও যাতে আমার সম্মান ঠিকমতো পাই। তো আজ এ পর্যন্তই। সবাই আপনারা নামাজ পড়েন, সবাই আল্লাহর কাছে দোয়া করুন। আমি পর্দা করতে পারছি না, কিন্তু আপনারা সবাই পর্দা করেন, যেভাবে যে আল্লাহ বলছে সবই মানেন। আমি আমার টাইম হলে ইনশাল্লাহ আমিও পড়বো, বা আল্লাহ যেন আমাকে সেই সুস্থতাটা এনে দেয়। আমি মনে হয় আমি যদি মক্কা শরীফে যাই, তাহলে আমি ইনশাল্লাহ আই উইল গেট ব্যাক এভরিথিং। তা আজ এ পর্যন্তই।
আর এই যে স্কিনটা যাতে ঠিক হয়ে যায়। আমি খুব যন্ত্রণায় আছি, সারাক্ষণ যন্ত্রণা হয়, প্রচণ্ড যন্ত্রণা হয়, প্রচণ্ড যন্ত্রণা হয়।